নমস্কার। বাংলা গল্পঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি। আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। শুরু করছি আজকের গল্প পাঠ। আশাপূর্ণা দেবীর লেখা স্বীকারোক্তি। মল্লিক লেনের সুবিখ্যাত জীবনমায়ের বাড়ি আজ লোকে লোকারণ্য। মল্লিক লেনের গলির মধ্যে হলেও বাড়িটা প্রাসাদ তুল্য। সেই বাড়িতে তিল ধরবার জায়গা নেই আজ। অগণিত লোক, এবং যেসব লোক নয়, লোকের মতো লোক। জজ, ম্যাজিস্ট্রেট, উকিল, ব্যারিস্টার, ডাক্তার, মুক্তার, জমিদার, ব্যবসাদার, কি নেই। আছে বাঙালি, অবাঙালি, স্ত্রী, পুরুষ, বালক, বৃদ্ধ, সব কাতারে কাতারে আসছে, জড়ো হচ্ছে। ঘরে, বারান্দায়, ছাতে, দালানে, সিঁড়িতে, সিঁড়ির তলায়, যে যেখানে পাচ্ছে দাঁড়াবার একটু ঠাঁই। লোক হরেক রকমের হলেও অবস্থা বর্তমানে সকলের একই রকম। শুকনো মুখ, কম্পিত ঠোঁট, উদ্ভ্রান্ত দৃষ্টি। ব্যস্ত হয়ে ছুটোছুটি করবার সময় ফুরিয়েছে। এখন কেবল অলঙ্ঘ নিয়তিকে নত মস্তকে মেনে নেওয়া, অপ্রতিরোধ্য ক্ষতিকে নীরবে বহন করা। শুধু বাড়ির ভিতরে নয়, বাইরেও দস্তুর মতো ভিড়। সদর গেট থেকে শুরু করে মল্লিক লেন ছাড়িয়ে বড় রাস্তা পর্যন্ত লোক। এরা অবশ্য নিতান্তই লোক মাত্র, দিন দুঃখী, ইতর সাধারণ। তবু এদের মধ্যেও বইছে একটা বিরাট ক্ষতির ক্ষুব্ধ ঝড়। সভ্যভব্য ভদ্রলোক নয় বলে আবেগ প্রকাশ করতে লজ্জা নেই এদের। অসংকোচে কাঁদছে, কপাল চাপড়াচ্ছে, হাই হাই করছে। এদের মধ্যে আছে মুটে মজুর, মুদি দোকানি, গয়লা, রিক্সা কুলি, আছে ঘুঁটে বালিনী, মজুরিনী, ঠিকে ঝি। প্রত্যেকেরই একই দুঃখ। আজকে হয়তো বা হাইকোর্টের জর্জের সঙ্গেও একই পর্যায়ে এসে দাঁড়িয়েছে এরা ক্ষতির সমতল ভূমিতে। মল্লিক লেনের অনেক বাড়িতেই আজ হাঁড়ি চড়েনি। দৈনন্দিন কাজের চাকা রয়েছে আটকে। খবর পেয়ে ছুটে এসেছে যে যেমন অবস্থায় ছিল। এসে আর ফিরতে পারছে না। হেস্তনেস্ত একটা দেখে যেতে চায়, কিন্তু বাড়ির মধ্যে ঢুকতে সাহস নেই। আগে এসেছে কত সহজে, যেন রীতিমতো অধিকারের দাবিতে। আজ সে সাহস ফুরিয়েছে। গলির মোড় থেকে রাস্তার শেষ পর্যন্ত মোটর গাড়ির লম্বা লাইন তাদের সহজ ভরসা কেড়ে নিয়েছে। দুঃসংবাদ তো আর শুধু এই পাড়াটির মধ্যেই সীমাবদ্ধ নেই, দূর দূরান্তর অবধি পৌঁছেছে। আগে যারা খবর পেয়েছে তারা খবর দিচ্ছে অন্যকে। বন্ধুগোষ্ঠীকে যথেচ্ছ ব্যবহারের সুযোগ দিয়ে ছেড়ে দিয়েছে নিজস্ব মোটর, ছেড়ে দিয়েছে টেলিফোন যন্ত্র। এ ক্ষতি তো একার নয়, সকলের। তাই উদার হয়ে গেছে সবাই। বিশেষ একটি গোষ্ঠীর আজ নিতান্তই দুর্দিন, জীবনমার ভক্ত গোষ্ঠী। জীবনমা আজ বিদায় নিচ্ছেন। জীবনমা বিদায় নিচ্ছেন, এই একটি মাত্র লাইনে সংবাদটা পরিবেশন করা যায় মাত্র, কিন্তু ব্যক্ত করা যায় কতটুকু? জীবনমা যে এদের কতখানি, সে কি ভাষায় বোঝানো যাবে? সীমাবদ্ধ কয়েকটি অক্ষরে। জীবনমা এদের অগণিত ভক্তের ত্রাণস্বরূপ। তিনি ছিলেন, পাহাড়ের আড়ালে ছিল সবাই। পাহাড় ধ্বংস পড়েছে আজ, আশ্রয় হারাতে বসেছে এরা। মাথার ছাতা সরে যাচ্ছে। মা গেলেন, আর কি রইল? এই হাহাকার উঠেছে সকলের মনের মধ্যে। সব পাওয়া যেত মায়ের কাছে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। মায়ের ভরসাতেই নির্ভয়ে ঘর করেছে ছেলেপুলে নিয়ে। বাঁধা ছিল বুক। আর কি পারবে তাদের বাঁচিয়ে রাখতে? বড় বড় ডাক্তারের হাত থেকে রোগী ছাড়িয়ে নিয়ে মায়ের দরবারে আর্জি করতে এসেছে ধনী মারোয়ারির দল। টাকার থলি উপুর করে ঢেলে দিয়ে গিয়েছে মার সেবার জন্যে। বিলাতি ডিপ্লোমাধারী বিচক্ষণ ডাক্তার নিয়ে এসে মৃতকল্প ছেলেকে নামিয়ে দিয়েছেন জীবনমার পায়ের তলায়।
এক কণা জীবনের আশায়। পেয়েছে, সবাই সব পেয়েছে। অগাধ শক্তিময়ী মার অপরিসীম করুণায় ধন্য হয়েছে সকলেই। ধনী দরিদ্র নির্বিশেষে কৃপাবর্ষণ করে গেছেন মা। কি না ছিল মায়ের ভাঁড়ারে! জীবন মায়ের আশীর্বাদ নিয়ে নামলে কর্মক্ষেত্র নিশ্চিত উন্নতি। বিদ্যাস্থানে বৃহস্পতির যোগ ঘটবার বিদ্যা ছিল মার আয়ত্তে। মেয়েরা নিশ্চিন্তে থাকত, স্বামী পুত্রের পরমায়ু মায়ের কাছে গচ্ছিত আছে ভেবে। চুরি যাবে না, জমে নিয়ে যেতে পারবে না মায়ের কাছে থাকলে। উঠতে বসতে এক পা বাড়াতে ছুটে এসেছে তারা। নির্দেশ নিয়ে গেছে মার কাছ থেকে। মিষ্ট কথায় তুচ্ছ করে সৎ পরামর্শ দিয়েছেন মা। বিরক্ত হননি, বেজার হননি। বিরাট শক্তিময়ীর ভিতরে লুকানো ছিল কি কোমল স্নেহ! সেই স্নেহময়ী ছেড়ে যাচ্ছেন আজ অসংখ্য ভক্তকে বিমূঢ় করে, শোকের পাথারে ভাসিয়ে দিয়ে। জীবন মায়ের জীবনদীপ নির্বাপিত হলে অবশ্যই রচিত হবে তার জীবন ইতিহাস। ৭৩ বৎসরব্যাপী সুদীর্ঘ জীবনের অলৌকিক রহস্যময় কাহিনী। শত শত ভক্তের অভিজ্ঞতার ভাণ্ডার থেকে আহরণ করে সাজানো হবে সেই ইতিহাস। কখন কি মহিমা দেখিয়েছেন মা, কবে কি কি বিভূতি, তাদের সৌভাগ্যের ভাগ দেবে তারা পরবর্তী ভাগ্যহীনদের। শাখায় প্রশাখায় পল্লবিত হয়ে মায়ের মহিমা যখন প্রচারিত হবে ঘরে ঘরে, তখন যারা দেখেনি তারা ভাববে, আহা, অবহেলায় কি সুযোগ হারিয়েছি। যারা দেখল তারা ভাববে, হায় হায়, আগে তো এতটা বুঝিনি। কিন্তু এসব ভবিষ্যতের কথা। দ্বীপ নির্বাপিত হলে, কিন্তু দ্বীপ এখনো জ্বলছে, তৈলহীন নির্বাণমুখ। এই অবসর স্মরণ করে নিই অতীতের ক্ষীণ একটু ইতিহাস। মল্লিক লেনের এই বাড়িখানার ইতিহাস। হ্যাঁ, বাড়িরও ইতিহাস থাকে বই কি। বাড়ি তো হঠাৎ একদিন আকাশে মাথা তুলে দাঁড়িয়ে ওঠে না। পৃথিবীর বুক বিদীর্ণ করে তৈরি হয় তার বনেদ। অনেক মানুষের রক্ত জল করা পরিশ্রমে গাঁথা হয় পাকা দেওয়াল। কিন্তু যা বলছিলাম, অনেক বছর আগে মল্লিক লেনের এই প্রাসাদতুল্য বাড়িটার পিছনে এখন যে এবড়ো খেবড়ো খানা ডোবা গোছের পুরো এক টুকরো জমি পড়ে রয়েছে, ওইখানে ছিল একখানা চালা ঘর। একখানা ঘর আর এক টুকরো রোয়াক, আশেপাশের বস্তি থেকে একটু পৃথক। এই একখানি ঘরের মধ্যে এক গাদা কাচ্চা বাচ্চা নিয়ে যে দম্পতি বাস করত, তারা যাতে ব্রাহ্মণ হলেও হালচাল ছিল বস্তিবাসীর মতোই। অবশ্য হালচালের ভদ্রাচাল আশা করাই অন্যায়। অখ্যাত প্রেসের কম্পোজিটরের পক্ষে ৭-৮টা ছেলে মেয়েকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখতে পারাটাই তো যথেষ্ট। তবে বউটি ছিল ভারী শান্তশিষ্ট। উদয়াস্ত হাড় ভাঙা খাটুনি, পরনে ছেঁড়া ময়লা শাড়ি, জোটে না উপযুক্ত আহার, জোটে না মাথায় মাখবার একটু তেল, তার উপর অতগুলি বাচ্চা দৌড়াত্ম, তবুও হাসি মুখ ছাড়া নেই। দুরন্ত ছেলে মেয়েকে সামলাতে না পারলে নিজে বরং কেঁদে ফেলেছে, পারেনি দুটো চড়চাপড় বসাতে। অবশ্যই স্কুল পাঠশালার বালাইহীন সেই সৈন্যবাহিনী বাড়িতে উপস্থিত থাকত খুবই কম। তাদের সারাদিনের লীলাক্ষেত্র ছিল সামনের মাঠটা, যেখানে আজ মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে জীবনমার প্রকাণ্ড ৩ তলা বাড়িখানা। মাঠে আরও কয়েকটি প্রাণীর আবির্ভাব হতো। সে হচ্ছে পাড়ার গয়লাদের মহিষগুলি। মানুষে আর মহিষে দিব্যি একটা একাত্মবোধ হয়ে গিয়েছিল। কায়দায় নিমজ্জিত মহিষগুলি যখন প্রায় ধ্যানস্থ অবস্থায় চোখ বুজে শুয়ে থাকত, তখন বড় দুটি ছেলে অবলীলাক্রমে তাদের পিঠে চড়ে ঘোড়া ঘোড়া খেলত। বোঝা যেত না যে প্রাণীগুলি সত্যি জীবিত নাকি ইট পাথর। ওরা দুভাই নিজেদের হিসেব ভাগাভাগি করে নিয়েছিল মহিষগুলিকে। একজন অপরের সম্পত্তির পিঠে চড়ে বসবে এমন বেআইনি ব্যাপার ঘটা সম্ভব ছিল না। কিন্তু জানোয়ার তো জানোয়ারই। হঠাৎ একদিন কি কারণে বলা শক্ত, খেপে উঠল একটা, টকবক করে ফুটে উঠল জানোয়ারের রক্ত। মল্লিক লেনের সরু গলির মধ্যে ঝড় উঠল যেন।
দুর্দান্ত বেগে ছুটোছুটি করল কালো পাহাড়টা, তোল পার করল পাড়া, ভাঙল বাঁশের খুঁটি, চালা ঘরের বেড়া, তার সঙ্গে ভাঙল গরিবের কপাল। যমরাজের বাহন গরিবের বড় ছেলেটিকে ধারালো শিঙের গুঁতোয় তাড়াতে তাড়াতে ঠেলে পাঠিয়ে দিল স্বয়ং যমরাজের খাস তালুকে। সেই রক্তাক্ত বিদীর্ণ দেহের বিভীষিকাময় ছবির কোনো এক ছায়া কি লুকিয়ে আছে এই মস্ত বাড়ির কোনো এক টুকরো কোণে? এ বাড়ির সঙ্গে তার সংস্রব্য কি? এরপর থেকে সেই শিশুবাহিনীকে আর মাঠে দেখা যেত না। শান্ত সহিষ্ণু মা কেমন যেন অসহিষ্ণু হয়ে উঠেছে, কেমন যেন অধৈর্য। সবাইকে আগলে রাখবে নিজের পক্ষপুটে, খেলতে দেবে না কাউকে, দেবে না বাইরে বেরোতে। তবু ভাগ্য যেন ব্যঙ্গ করল ভীরু জননীকে। এত আগলে রেখেও রাখতে পারল না আরও একজনকে। প্রায় অচিকিৎসায় মারা গেল কোলের মেয়েটা। 7 মাসের একটা মেয়ের জন্যে ডাক্তার ডেকে আনবে এত পয়সা কম্পোজিটরের নেই। মেয়েটা কয়েকদিন কাঁদল, তারপর জানোয়ারের মতো আর্তনাদ করতে লাগলো, অবশেষে নিস্তব্ধ হলো। মা এবারেও চিৎকার করে শোক জানালো না, শুধু আরও একটু অসহিষ্ণু হয়ে উঠল, একটু বেশি প্রখর। কথা কয় পাড়ার যার তার সঙ্গে, ধিক্কার দেয় স্বামীকে। এ পর্যায়েও কাটল একরকম। তারপর ঘটল একটা অভাবনীয় ঘটনা। করুণ রস আমদানি করার জন্যে বানিয়ে গল্প বলা নয়, বাধ্য হয়ে বলা। কাঁচা লেখকের লেখা উপন্যাসের মতো একটা বিশ্রী ব্যাপারই ঘটে গেল। কম্পোজিটর যথারীতি কাজে বেরোলো, কিন্তু রীতিমতো ফিরে এলো না। মরল কি রইল কেই বা খোঁজ করবে। রাত কাটল দিন, কাটল সপ্তাহ, মাস, বছর। মল্লিক লেনের এই চালা ঘরে আর ফিরে এলো না সে। কেন গেল, কোথায় গেল, মরল কি রইল কেই বা খোঁজ করবে। তারপরের ইতিহাস প্রথম দিকে নিতান্তই বিশেষত্বহীন। উপবাস আর অর্ধাহারের ইতিহাস, গ্লানি আর অপমানের ইতিহাস। এই চালাঘরটুকুর মাসিক 2.5 টাকা ভাড়া দেওয়ার সামর্থ্যও নেই। বাড়িওয়ালা গঞ্জনা দিয়ে যায়, তাড়িয়ে দেবার ভয় দেখায়। মোড়ে হেজেও 5টি ছেলে মেয়ে এতগুলির হাত ধরে কোথায় যাবে? এ প্রশ্ন করলে কুৎসিত ইঙ্গিত করে। এ পর্যন্ত যেন নেহাত বাজার চলিত সস্তা ইতিহাস, প্রতিনিয়ত যা ঘটছে অসহায় দরিদ্রের জীবনে। হঠাৎ একদিন এলো বিপর্যয়, এলো অদ্ভুত নতুনত্ব। ইতিহাসের মোড় গেল ঘুরে। চালাঘরের একটি কোণে ইঁট দিয়ে উঁচু করা একটা তেরঠেঙে জলচৌকির ওপর সাজানো থাকতো একটা লৌহ মূর্তি তামার ঘটি, একটা মাটির গণেশ, আর বোধ করি চালাঘরের অধিবাসনের আঁকড়ে ধরবার আশ্রয় সমুদ্রে তৃণখণ্ড মা কালীর একখানি পট, যার তলার দিকের মার্জিনে আঁকাবাঁকা অস্পষ্ট অক্ষরে লেখা ছিল বিপত্তারিণী মা, এবং তার তলায় আরো ক্ষুদ্র অক্ষরে লেখা চিরদাসী অভাগিনী জীবনবালা। এইখানে দুবেলা মাথা ঠুকত, ধরে নিন যার নাম জীবনবালা। এমনি মাথা ঠুকতে ঠুকতে একদিন সন্ধ্যায় হঠাৎ চৌকির কাছ থেকে উঠে এলো জীবনবালা। অসম্ভব তার কেশ বেশ, পাগলের মতো চাহনি, মুখে অসংলগ্ন কথা। মা কালীর ভর হয়েছে জীবনবালার ওপর। কেমন করে যে এ খবর পাড়ায় প্রচার হয়ে গেল সে তথ্য মা কালীই জানেন। কিন্তু দেখা গেল কৌতূহলের বশেই হোক অথবা সভয় শ্রদ্ধা নিয়েই হোক, লোকের পর লোক আসছে জীবনবালার অদ্ভুতপূর্ব অবস্থা দেখতে। কখনো হাসছে জীবনবালা, কখনো কাঁদছে, কখনো রুক্ষ এলো চুল শুদ্ধ মাথাটাকে চাল্লি করতে করতে মা মা রব তুলে অচৈতন্য হয়ে পড়ছে। ফেনা উঠছে মুখে, চোখের তারা উঠছে কপালে। পাগলি মায়ের যে কখন কার ওপর কৃপা হয় সে লীলা বোঝা ভার। সকলের মুখে এই ভাবের কথা। কথাটা মিথ্যা নয়, যথার্থই মায়ের লীলা বোঝা ভার।
চিরদুঃখিনী জীবনবালার দিকে হঠাৎ তাকিয়ে বোধ করে একটা অনুশোচনা এসেছিল তার, তাই এই ত্রুটি পূরণে মন দিলেন। কোথা দিয়ে কি হতে থাকলো? জীবনবালা নতুন জীবনের বিজ্ঞাপন কিভাবে প্রচার হয়ে গেল পাড়ায়, ভিন পাড়ায়, দূর পাড়ায়, কে জানে। লোক আসতে লাগলো দলে দলে। জীবনবালার মাধ্যমে মা কালীর প্রত্যক্ষ দর্শন চায় তারা, চায় তার কৃপা কণা। কণা কেন, মুঠো মুঠো বিতরণ করতে থাকেন জীবনবালা, কার্পণ্য নেই। যখন ভর ছাড়ে সুস্থভাবে কথাবার্তা বলেন, হেসে হেসে বলেন সকলকে, যার ধন তার পুণ্যি, যে দেয় তার হাত ধন্যি। আমি তো মায়ের দাসী রে, মা হুকুম দিচ্ছেন, আমি তোদের পাতে পরিবেশন করছি মায়ের ভাঁড়ার থেকে নিয়ে। লোকে ক্রমশ মা কালীকে ভুলল, শুধু চিনল জীবন মাকে। বলতে লাগলো, আমরা ওসব তত্ত্ব কথা বুঝি না মা, শুধু তোমাকেই বুঝি। জীবন মা হেসে বলতেন, যেমন রাস্তার লোকে রাজাকে বোঝে না, বোঝে রাজবাড়ির দারোয়ানটাকে, ঠিক তেমনই। মা কালীর অপার করুণায় আধ্যাত্মিক উন্নতির সঙ্গে সঙ্গে ভালো ভালো সব কথা বলতে শিখলেন জীবনবালা। হাঁ করে শোনে লোকে। এরকম সহজ অথচ রহস্যময়, সরল অথচ তত্ত্বপূর্ণ, সুমিষ্ট কথা তার শোনেনি কোথাও। সাধু সন্ন্যাসীর কাছে গিয়ে সদুপদেশ আনা তো সুলভ ব্যাপার নয়, তাই কৃতার্থ ধন্য হয়ে যাচ্ছে সবাই। মা সকলের কাছে সুলভ, না ঊর্ধ্বলোকের কাছে হলেও তাদের মাটির ঘরের। বলেন, ওরে তোরা আমাকে মাই বলিস আর মাসেই বলিস, আমি তো জানি আমি তোদের চাকরানি, তোদের সেবা করবার জন্যেই তো আমার মা আমাকে মাইনে দিয়ে রেখেছেন। এ আমার বাহাদুরি নয়, চাকরি। অহরহ এমনই সাদাসিধে সরল কথা মার মুখে। ইতর ভদ্র সবাই আকৃষ্ট হয়। গীতা, ভাগবত, বেদ বেদান্তের কঠিন ব্যাখ্যা শুনতে হয় না, শুনতে হয় না শাস্ত্রের কচকচি। বিধি নিষেধের কাঠগড়ায় দাঁড়িয়ে জোর হস্তে হুজুর ধর্মাবতার করতে হয় না। লোকে আকৃষ্ট হবে তা নয় তো কি, লোকে তো হবেই। এই তো চায় মানুষ, বিনা পরিশ্রমে চতুর্বর্গ লাভ। এইভাবে কাটতে থাকে দিন, মাস, বছর। কোথা দিয়ে কি হয়ে যায়। জীবনবালা রাঁধেন না, বাড়েন না, সংসারে তুচ্ছ কাজ করবেন তিনি এ ভাবাও যায় না। তবু সবই হয়ে যায়। ছেলেদের খাওয়া দাওয়া ত্রুটি হয় না। কে কোন ফাঁকে দিয়েছে স্কুলে ভর্তি করে, দিয়েছে ভালো জুতো জামা। রাজার হালে রয়েছে তারা। একে একে বিয়েও হয়ে গেল দুই মেয়ের। কালীঘাটের পটকে বাঁধিয়ে আটকে ফেলা হয়েছে রূপোর বন্ধনীর মধ্যে। পটের গলায় সোনার মালা, পরনে জমকালো শাড়ি। ভক্তদের উপহারে চৌকি বোঝাই হচ্ছে মা কালীর। ঘর ভরে যাচ্ছে জীবনবালার। চালাঘরে আর মানায় না মাকে, কুলোয় না জীবনবালাকে। বিরাটের জন্য চাই বিরাট ব্যবস্থা। তারপর একদিন দেখা যায় সামনের মাঠে বোঝাই হচ্ছে ইট পাটকেল, লোহা লক্কর, কোদাল বসানো হচ্ছে পৃথিবীর বুকে। হতভাগা কম্পোজিটর যদি কোনোদিন ফিরে আসে, সে কি চিনতে পারবে কোথায় এসেছে? ভাববে পথ ভুল করলাম। কিন্তু তাকে কে চায়? জীবনবালা জীবন থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে তার ছায়া, মুছে গেছে ছেলে মেয়েদের স্মৃতির জগৎ থেকে। মা কালীর সংসারের সামান্য একটা প্রেসের কম্পোজিটরের ঠাঁই কোথায়? সে অবান্তর, অবাঞ্ছিত। কোথা থেকে টাকা এসে যায়, গড়ে ওঠে পাকা দেওয়াল। ধীরে ধীরে একদিন আকাশে মাথা তুলে দাঁড়িয়ে ওঠে বিরাট তিনতলা প্রাসাদ। মল্লিক লেনের সরু গলির মধ্যে বলেই হয়তো আরো এত বড় দেখায়। বড় রাস্তায় জমি দেখা হয়েছিল, ভক্তরাই দেখেছিল, কিন্তু জীবনমার নিষেধ, এখানেই রাখতে হবে মা কালীকে, এই মায়ের পীঠস্থান। ধুলিমলিন বিবর্ণ পটের অন্তর্বর্তিনী জাগ্রত মা চালাঘর থেকে উঠে এলেন তিনতলার ওপরে।
তেঠিঙে চৌকি থেকে মেহগিনির কাটরায়। ঐশ্বর্য বাড়ল মার, বাড়ল মায়ের দাসীর। আরও পরে ঘুচে গেল দেবত্ব আর দাসিত্বের বিভেদ। পূজার উপকরণে ফুল বিল্লপত্রের স্তূপে ঢাকা পড়ে থাকে আঁকামাকা অক্ষরে লেখা চিরদাসী জীবনবালার নাম। এখানে প্রণাম করতে আসে লোকে নেহাতি নিয়ম রক্ষার্থে। সকলেই জানে সব কিছুই জীবনমা। ৩৩ বছর থেকে ৭৩ বছর পর্যন্ত এই ইতিহাস। পাথরের নুড়ি জমে জমে গড়ে উঠেছে পাহাড়। ছোট ছোট অলৌকিক ঘটনা জমাট হয়ে গেছে অখণ্ড অলৌকিকত্বে। এখন জীবনমার প্রত্যেকটি ব্যবহারের মধ্যে বৈশিষ্ট্য খুঁজে পায় ভক্তরা। তেষ্টা পেয়েছে শুনলে ভক্তবৃন্দ হাসে, ভাবে লোকশিক্ষা দিতে ক্ষুধা তৃষ্ণার ভান। কে না বোঝে মা ক্ষুধা তৃষ্ণার অতীত। সংসারী লোকের মতো সাধারণ কোনো কথা বললে আরো অভিভূত হয় তারা। কি সরলতা, কি বিনয়! এমন নইলে মা? সেই মা আজ ছেড়ে যাচ্ছেন শত শত সন্তানকে, শোকের পাথারে ভাসিয়ে যাচ্ছেন। কে কাকে সান্ত্বনা দেবে? সজ্ঞানে যাচ্ছেন মা। একে একে আসছে সবাই, প্রণাম করছে, ইশারায় আশীর্বাদ করছেন মা। মাথার কাছে বসে পুত্রবধূ অভয়া, আধা বয়সী ভদ্র মহিলা, ধর্মপ্রাণা, শান্ত গম্ভীর স্বভাবা। শাশুড়িকে ভক্তি করেন দেবতার চেয়েও বেশি। ইদানিং শাশুড়ির বয়সের সঙ্গে সঙ্গে পুজো অর্চনা, দেবসেবার অনেক কিছুর ভারী নিজের হাতে তুলে নিয়েছেন তিনি। ভক্তবৃন্দ সকলে অভয়াকেই চেনে। আরও যে 2 বউ আছে তারা আধুনিকা। মা কালীর প্রাসাদে রুচি আছে তাদের, রুচি নেই নামে। ঠাকুর ঘরের দিকে ঘেঁষে না তারা। জীবনমায়ের পরেই অভয়া দিদি, শাশুড়ির ডান হাত। শাশুড়ির অসুখে সেই যে বসেছেন পাখা নিয়ে, পুরো 2টি দিন নড়েননি, চড়েন উনি। একসময় যখন ভক্তদের অনেকে গিয়েছে প্রসাদ গ্রহণ করতে, ঘর প্রায় খালি, জীবনমা ঘুমন্ত চোখ মেলে কম্পিত কণ্ঠে বলে উঠলেন, বৌমা, একটা কথা বলবো তোমায়। বলুন মা। মাথা নিচু করে কান পাতলেন অভয়া। এগিয়ে এলেন। ঘরে যে 2-4 জন মহিলা ছিলেন। কি বলতে চান জীবনমা? কোনো অপূর্ব মন্ত্র? আগ্রহে ঔৎসুক্যে জলজল করে উঠল তাদের মুখ। আহা, মা আমাদের দয়াময়ী, নিশ্চয়ই লোকহিতার্থে কিছু দিয়ে যাবেন অভয়া দিদিকে। সুদীর্ঘকালের সাধনালব্ধ শক্তির এক কণা, অন্তত দুরারোগ্য জটিল ব্যাধি নিরাময়ের অব্যর্থ ওষুধগুলো, মাদুলি, কবচ, তাবিজের মূল মন্ত্র। শিখে নাও অভয়া দিদি, শিখে নাও, শুনে নাও ভালো করে কি বলছেন মা। মৃদু একটা গুঞ্জন উঠল ঘরে। অভয়া দেবীও তাই অনুমান করেছেন শাশুড়ি কিছু দিয়ে যাবেন তাকে। বলুন মা, কি বলতে চান? কত লোক! জীবনমা চারিদিকে তাকালেন। সে বড় গোপন কথা, কপারটা লাগিয়ে দাও না মা। না, আর সংশয় নেই। নিশ্চয়ই মা চলে যাবার সময় উত্তরাধিকারিণীর করে যাবেন তার অভয়াকে। যারা ঘরে ছিল তারা অনিহাচ্ছন্ন মন্থর গমনে গুটি গুটি বেরিয়ে যায় যে যার ঘর থেকে। মার হুকুম, থাকবার জো নেই। যাবার সময়ে আর একবার সাগ্রহ দৃষ্টি নিক্ষেপ করে যায় অভয়ার দিকে, যেন তোমার হাতেই এবার থেকে আমাদের জীবন মরণ। কপাট ভেজিয়ে দিয়ে কাছে এলেন অভয়া। মা, বলুন এবার। দৌড় দিয়েছি। জীবনমা তাকিয়ে দেখে, নিঃসংশয় হন। তারপর কম্পিত কণ্ঠ ছেড়ে ছেড়ে স্বাভাবিকত্ব আনবার চেষ্টা করে ধীরভাবে বলেন, বৌমা, তুমি আমার পেটের মেয়ের মতো, তাই আজ মরণকালে এ কথা তোমাকেই বলে যাব। হাঁপ ধরেছে জীবনমার। রোগা পাতলা দেহ কেঁপে উঠছে দীর্ঘ নিঃশ্বাসের তালে তালে। কিন্তু অভয়া নিষেধ করতে পারলেন না কথা বলতে। শুনতেই হবে যে। শেষ নিঃশ্বাসের সঙ্গে সঙ্গেও যদি শেষ হয় সে কথা, তবু শোনবার চেষ্টা করতে হবে কান খাড়া করে। স্বার্থ নিয়েই জগৎ যে,
মা জল খাবেন? না। হ্যাঁ, যা বলতে চাইছি বড় লজ্জার কথা, বড় গোপন কথা, বড় ভয়ঙ্কর কথা। বলতে মুখে আটকে যাচ্ছে, তবু সে কথা না বলে উপায় নেই। না বলে গেলে মরেও স্বস্তি হবে না আমার। আজ 40 বছর ধরে যে পাপ করে চলেছি। আবার থামেন জীবন মা দম নিতে। অভয়া অবাক হয়ে তাকিয়ে থাকেন। এ কোন ধরনের কথা? এরকম কোনো কথার জন্য তো প্রত্যাশী ছিলেন না তিনি। মা ভগবতীর অংশ স্বরূপা শাশুড়ি ঠাকুরানীর মুখে এ কি ভাষা? ভেবেছিলেন সাধন মার্গের কোনো গূঢ় রহস্য শিক্ষা দিয়ে যাবেন তিনি প্রিয় পাত্রী অভয়াকে, অথবা লোকহিতার্থে কোনো ঔষধপত্র, ঝাড়ফুঁকের মন্ত্র, জল পড়া তেল পড়ার ভিতরকার তত্ত্ব। তবে কি মৃত্যুকালে প্রলাপ শুরু হলো মায়ের? মা, এ কি বলছেন আপনি? ভালো করে ভেবে বলুন। অভয়া কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলেন, আপনি যে মা আদ্যাশক্তির অংশ সে কথা ভুলে যাচ্ছেন কেন? ইষ্টমন্ত্র জপ করুন, মায়ের নাম করুন। ইষ্টমন্ত্র? জীবন মা ম্লান হাসেন। এই আজ আমার ইষ্টমন্ত্র। কবে এই ভয়ঙ্কর কথা প্রকাশ করে মুক্তি পাব, সেই আমার ধ্যান ধারণা, জপ তপ। কিন্তু প্রকাশ করে তো এ পোড়ামুখ আর দেখাবার জো নেই মা। তাই শেষের দিনেই অপেক্ষায় ছিলাম। আজ আমার সেদিন এসেছে। মা, মা! অভয়া ব্যাকুল হয়ে ওঠেন। মা চুপ করুন, এখন আপনার মাথার ঠিক নেই। যা বলতে চান তা বোধহয় বোঝাতে পারছেন না। পারতেই যে হবে বৌমা। জীবন মা যেন শেষ চেষ্টায় সতেজ হয়ে ওঠেন। আমি মরে গেলে এ কথা তুমি প্রকাশ করে দিও, এই আমার অনুরোধ। এখন এখন সাহস হচ্ছে না। বড্ড ভয়, বড্ড ভয়। দুঃখের জ্বালায়, অভাবের জ্বালায় যে মহাপাপ করেছি, জীবন ভোর তার জের টেনে চলেছি, ফেরবার পথ খুঁজে পাইনি। আমার সেদিনের নিরুপায় অবস্থার কথা মনে করে যদি ক্ষমা করতে পারো তো করো। মা, আপনার কথা যে কিছুই বুঝতে পারছি না আমি। হতাশভাবে তাকান অভয়া এই মহীয়সী দেবী মূর্তির পানে। হায়, অভয়ার আশঙ্কাটাই ঠিক। সে সময়ে ভুল এসে গেছে জীবন মার। কি একটা খেয়াল ঢুকেছে মাথায়, সেই কথাই বলছেন। তারক ব্রহ্ম নাম শোনালে ভালো হতো। কিন্তু জীবন মার ভুল হয়নি, নির্ভুলভাবে বলে চলেন তিনি। বুঝতে না পারবারই কথা, কিন্তু তুমি বুদ্ধিমতী, ঠিক বুঝবে। এই যে আমাকে তোমরা এত ভক্তি করছো, ভয় করছো, মান্য করছো, এসব তোমাদের ভুল, সব বাজে খরচ। এর এক তিলও আমার পাওনা নয়। আমার সব মিথ্যে, সব ফাঁকি, সব ভুয়ো। থরথর করে কাঁপতে থাকে বার্ধক্য জীর্ণ দেহ, কাঁপতে থাকে কণ্ঠস্বর। সব জোচ্চুরি। এই 40 বছর ধরে ফাঁকি দিয়ে এসেছি আমি, জোচ্চুরি করে এসেছি সকলের সঙ্গে। আমায় আমায় একটু জল দাও বৌমা। তাড়াতাড়ি মাথার কাছে রক্ষিত ঘটি থেকে একটু গঙ্গা জল দিয়ে অভয়া কাতরভাবে বললেন, মা, আপনার পায়ে পড়ি, চুপ করুন। না বৌমা, চুপ করতে বলো না আমায়। এ আমাকে বলতেই হবে। ফাঁকির ওপর যে মন্দির করে তুলেছি, সে নিজে হাতে ভেঙে দিয়ে না গেলে মরেও নিস্তার নেই আমার। তোমাদের এত ভক্তির, এত ভালোবাসার, এত বিশ্বাসের যোগ্য আমি নই। আমার ঠাকুর মিথ্যে, সাধনা মিথ্যে, পুজো মিথ্যে, সব ছল। ঘেন্নায় শিউরে উঠছ? ওঠো, কিন্তু আমার সেই দুর্দিনের কথা, নিরুপায় অবস্থার কথা মনে করে একটু দয়া করো মা। ভেবে দেখো, 5টি নাবালক ছেলে মেয়ে নিয়ে সধবা হয়েও বিধবা। গঞ্জনা করেছে পাওনাদার, লাঞ্ছনা করেছে বাড়িওয়ালা। উপসী ছেলে মেয়ের মুখের দিকে তাকালে গলায় দড়ি দিয়ে মরতে ইচ্ছে করে, অথচ তারাই মরণের পথে বাধা। আর আর একটু জল মা।
শোনো শোনো, বাধা দিও না। চারদিক অন্ধকার হয়ে আসছে, ফুরিয়ে আসছে ক্ষমতা, মৃত্যু নিকট হয়ে আসছে, আমি টের পাচ্ছি। সেদিনও এমনই অন্ধকার হয়ে উঠেছিল 10 দিক, যুদ্ধ করবার ক্ষমতা যাচ্ছিল ফুরিয়ে, কিন্তু মৃত্যুর দরজার কাছ পর্যন্ত পৌঁছে ফিরে এলাম পাপ মায়ার বন্ধনে। ওই হতভাগ্যাগুলোর মুখে চেয়ে নিজেকে বিলিয়ে দিলাম মিথ্যের কাছে। মায়ের নাম নিয়ে করলাম ছলনা, করতে লাগলাম জোচ্চুরির ব্যবসা। যেমন যাত্রা থিয়েটার করে, এ তেমনই পাগলের ভান করলাম। লোকে বললে মা কালীর ভর হয়েছে, যা মুখে আসে তাই বলি, তারা বলে স্বপ্নাদেশ। লোভ তাই বেড়ে গেল, বুদ্ধিভ্রংশ হলো, পাকা হয়ে উঠলাম ব্যবসাতে। ঘরে ধূপধুনো জ্বলে খিল দিয়ে ঘুমোয়, আর লোকে বলে মা নিদ্রাজয়ী, সারা রাত ধরে লক্ষ্য জপ করেন। খিদের জ্বালায় লুকিয়ে খায়, সবাই বলে মা আহার ত্যাগিনী। কলিযুগে এমন হয় না। বেড়ে গেল বুকের পাটা, ভাসিয়ে দিলাম নিজেকে। কোথা দিয়ে যে কি হতে থাকলো। কুঁড়ে ভেঙে হলো অট্টালিকা, হলো মান যশ গৌরব, সব পেলাম। পেলাম না শুধু শান্তি, দিনে দিনে পাপের বোঝা ভারী হয়ে উঠেছে। মা, মা, এ কি কথা শোনালেন আমায়? অভয়া আছড়ে পড়েন, আমার প্রাণের আশ্রয় ভেঙে দিলেন। জীবনমা আশীর্বাদের ভঙ্গিতে হাতটা ওঠাবার চেষ্টা করলেন। ভেঙে যাওয়াই তো ভালো বৌমা, এ যে চোরাবালির আশ্রয়, ভালো হবে তোমার। আমি হরিপদর মা, সেই জোরটুকু নিয়েই বলছি তোমার ভালো হবে। ওই পটখানা আমার ব্যবসার সাইনবোর্ড, ওখানাকে ভাসিয়ে দিও গঙ্গার জলে। আর যাদের এতদিন ধরে ঠকিয়ে এসেছি তাদের কাছে ক্ষমা চেয়ে নিও আমার হয়ে। মা, ও হুকুম আমায় করবেন না। বলুন, এতক্ষণ যা শুনলুম সব মিথ্যে, বলুন সব দুঃস্বপ্ন। জীবনমার স্বর অস্পষ্ট হয়ে আসছে। তা হয় না বৌমা, মিথ্যে নয়, বড় সত্যি, দিন রাত্রির চন্দ্র সূর্যের মতো সত্যি, কিন্তু বড় নিষ্ঠুর, বড় সর্বনেশে। আমার সেই কুঁড়ে ঘর, সেই দুঃখের সংসার যদি না হারাতাম, সেই ছিল আমার স্বর্গ। আর আর 40 বছর ধরে নরক যন্ত্রণা ভোগ করে আসছি, তবু মুখোশ খুলে ফেলতে পারিনি। পারিনি পারিনি যাদের ঠকাচ্ছি তাদেরই মুখ চেয়ে। জল, আরেকটু জল। না না, গঙ্গা জল নয়, ঠান্ডা জল, ভালো একটু জল। অভয়া দরজা খুলে ছুটে বেরিয়ে আসেন ভালো জলের সন্ধানে। গঙ্গা জল নয়, ভালো জল। কিন্তু বাইরে ভিড় করে আছে পেয়াদার দল। অভয়াকে তারা ছাড়ে না। কি বললেন দিদি, পেলে কিছু? পেতেই হবে, নইলে আমরা কোথায় দাঁড়াবো? বুকের ব্যামোর সেই ওষুধটা অভয়া দিদি, হাঁপানির মাদুলিটা। ওদের কবল এড়িয়ে জল নিয়ে আবার দরজা বন্ধ করে দেন অভয়া। জল খাইয়ে হাত জড়ো করে বলেন, মা বলে যান, তবে কিসে এদের ভালো হয়? কেন, আপনি যা বলেন তাই সফল হয় কেন? কে জানি। জীবনমা চোখ মেলে চারিদিকে চান। সেই এক অদ্ভুত রহস্য, আমিও জানি না। হয়তো ওদেরই বিশ্বাসের জোরে। এবার তুমি বাইরে যাও বৌমা, একবার একলা থাকতে দাও। দেখি চেষ্টা করে আমার ইষ্টদেবের মুখ মনে আনতে পারি কিনা। ধীরে ধীরে দরজা ভেজিয়ে দিয়ে চলে এলেন অভয়া। কেমন একটা উদ্ভ্রান্ত ভাব। দিদি, আবার এগিয়ে এসেছে সবাই। অভয়া তাকিয়ে দেখছেন চারিদিকে। অসংখ্য মুখ দালানে, সিঁড়িতে, বারান্দায়, ঘরে। অপ্রত্যাশিত চোখ চেয়ে আছে সবাই অভয়ার দিকে, জীবনমার ভাবী উত্তরাধিকারিণীর দিকে। স্বীকারোক্তি এদের সামনে অসম্ভব। মাতালের মতো টলতে টলতে এগিয়ে যান তিনি 3 তলার দিকে। ভয় নেই, তোমাদের ভয় নেই,
মা আমাকে দিয়ে গেছেন তার শক্তি। আজ থেকে তোমাদের ভার নিলাম আমি। এখন পথ দাও, একটুখানি পথ, একবার ঠাকুর ঘরে যাব। এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা স্বীকারোক্তি গল্পটি। এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।